100 দিনের কাজে কি তবে বামপন্থীদের একটা বড় জয় হলো? 100 দিনের কাজে বামপন্থীদের জয় তো সেদিনকে হয়েছিল, বরং বলা যেতে পারে এখন বামপন্থীরা সেই কাজটাকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে সারা দেশ জুড়ে। জয় হয়েছিল সেদিন যখন 2005 সালে বামপন্থীরা সব কিছু ত্যাগ করে দিয়ে সারা দেশের গরিবদের জন্যে, গরিবরা যাতে কাজ পায় তার জন্য একটা আইন করার জন্য মরিয়া হয়ে পড়েছিল, এবং সেই লড়াইতে বামপন্থীতে জয় হয়েছিল। সেই জয়ের ফসল হচ্ছে MGNREGA 100 দিনের কাজের আইন। এইটা হচ্ছে বামপন্থীদের জয়। এখন তো বামপন্থীরা সেই জয়টাকে ধরে রাখার জন্য লড়াই করছি আমরা। মানে 100 দিনের আইনটা হলো, সেই আইনে যা দেয়া হলো মানুষকে, সেই অধিকারটা মানুষ পাচ্ছে না। এখন সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। আপনি দেখুন না, দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার আসার পর যতগুলো বাজেট করল, প্রত্যেকটা বাজেটে 100 দিনের প্রকল্পে টাকা কমানো হলো। যে প্রকল্পে সবচেয়ে বেশি লোক কাজ পায় এবং গরিব লোকেরা কাজ পায়, কায়িক পরিশ্রম যারা করে তারা কাজ পায়, গ্রামীণ শ্রমজীবীরা কাজ পায়, এবং সেই কাজ থেকে দেশে মানে এর কোনো বিকল্প নেই যে এখানে এই কাজে যা স্থায়ী সম্পদ তৈরি হয়। এইটা আপনাদেরকে বুঝতে হবে যে গোটা দেশে আমাদের যা সম্পদ তৈরি করার জন্য আমাদের যে শিল্প কলকারখানা যা আছে, তার চাইতে বেশি স্থায়ী সম্পদ তৈরি হয় 100 দিনের কাজে, অথচ সেখানেই প্রত্যেক বছর টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। এই অদ্ভুত রকমের মানে ভাবনা এই সরকারের। আসলে এরা চায় না গরিবরা কাজ পাক, গরিবরা কাজ পাক এরা চায় না। ওরা যদি চাইতো তাহলে যেভাবে আইনটা তৈরি হলো যে 100 দিনের কাজ দিয়ে শুরু হলো, পাহাড় সুন্দরবন এই সমস্ত এলাকাতে আরও বেশি দিন কাজ করাতে হবে, আর মানুষ যদি ধারাবাহিকভাবে চায় কাজটা, তাহলে 100 দিনটা 150 দিন হতে পারে, 150 দিনটা 200 দিন হতে পারে। এর কোনো বাধা নেই, মানুষের ডিমান্ডের উপরে নির্ভর করে। তাহলে ডিমান্ডটা আসবে কী করে? গ্রামের গরিবরা কী বোঝে 100 দিনের কাজের আইন কী আছে? তাহলে ওই আইনেও বলা হলো ওই আইনটাকে গরিবদের মধ্যে তোমাকেই নিয়ে যেতে হবে। এই আইনে তোমার কি কি সুযোগ আছে, তোমার যা কাঠামো আছে, তোমার দেশের রাজ্যের যা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্যে তোমাকে নিয়ে যেতে হবে মানুষের কাছে, যে 100 দিনের কাজে তুমি কিভাবে পেতে পারো, কি উপকার তোমার, কদিনে টাকা পেতে পারো, তার ডিটেলস বলার কথা ছিল গভর্নমেন্টের। একটা রাজ্যে দেখাতে পারবেন না। গরিবদেরকে তারা এভাবে উৎসাহিত করেছে। প্রত্যেকটা রাজ্যে মানুষ যাতে ডিমোরালাইজড হয় তার জন্যে তারা দিনের পর দিন কাজের টাকা বন্ধ করে রেখেছে। কাজ চাইলে কাজ পাচ্ছে না, দীর্ঘদিন মাসের পর মাস টাকা পড়ে আছে। মানুষ দেখছে যে কাজ করার পর আমি কতদিন অপেক্ষায় থাকতে পারি, কতদিন না খেয়ে থাকবো। আস্তে আস্তে মানুষ এই কাজ থেকে আগ্রহ হারিয়েছে। এভাবে বিধানসভা ভোটের ঠিক আগে 100 দিনের বকেয়া টাকা মেটানোর যে রায় দিল আদালত, তাতে কতটা জয় হলো বামেদের? অবশ্যই, কারণ আমাদের রাজ্যের হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে এই সময়টা দাঁড়িয়ে, আমি এই রায়টাকে খুব অভিনব রায় বলবো না, কিন্তু এটা একটা গরিব মানুষের জয়, নিশ্চিত জয়। এখন কোর্টের এই রায় রাজ্য সরকার, দিল্লির সরকার কতটা মানবে তার উপরে নির্ভর করছে মানুষের জয় পরাজয়টা এখন। কারণ আইনে তো বলাই ছিল 3 মাসের বেশি কাজ আটকে রাখা যায় না। তাহলে আজকে 3 বছরের বেশি এই রাজ্যে কাজ বন্ধ, কারণ এই রাজ্যের সরকার দুর্নীতিপরায়ণ, এই রাজ্যের সরকার গরিবদের টাকা লুট করেছে। ঠিকই তো, এটার জন্যই তো আমরা লড়ে যাচ্ছি, এটার জন্যই তো ক্ষেত মজুরি ইউনিয়ন বছরের পর বছর লড়ে যাচ্ছে যে বকেয়া টাকা দিতে হবে, আর দুর্নীতি যারা করেছে, লুট যারা করেছে তাদের শাস্তি দিতে হবে। এই সব কিছু প্রমাণ হলো তো। নরেন্দ্র মোদী লোক পাঠিয়ে তো বুঝলো যে দুর্নীতি হয়েছে এই রাজ্যে। কই, যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। কি হলো? গরিবদের কাজটাকে আটকে রাখা হলো 3 বছরের বেশি। তার মানে লক্ষ লক্ষ মানুষ কাজ থেকে বঞ্চিত হলো, এই রাজ্যের স্থায়ী সম্পদ থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হলো। তাহলে আইন মানে এরা? তাহলে আইন এরা মানে না। আসলে সরকার যদি প্রতিক্রিয়াশীল হয়, সরকার যদি সাম্প্রদায়িক হয়, তাহলে আইন তারা ততক্ষণ মানে যতক্ষণ সেই আইন ওদের স্বার্থ রক্ষা করে।
এই মামলা ও রায়ের পিছনে কারা রয়েছেন, এ বিষয়ে বিস্তারিত কি জানালেন ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। তুষার ঘোষ বলতে আমরা ওই মামলাটা প্রথমে শুরু করিনি। ওই মামলা শুরু করেছিল একটা সংস্থা, বেসরকারি সংস্থা, এনজিও। তারাও গরিবদের হয়ে কাজ করে, ক্ষেতমজুরদের হয়ে তারা কাজ করে, তারা নানান প্রজেক্টের সঙ্গে তারা যুক্ত থাকে। ওরা প্রথম মামলাটা করে। ওই মামলা করার পর আমরা বলেছিলাম, আমরাও কোর্টে গেছিলাম মামলা করার জন্য। তখন দেখলাম যে ওরা মামলাটা রুজু করেছে। আমরা হাইকোর্টের পরামর্শ নেওয়ার পর বিকাশ রঞ্জনরা বলল যে মামলাটা যেহেতু স্টার্ট হয়েছে, একই মামলা, তোমরা যা করতে চাইছো ওরা সেটাই করেছে, কাজটা চালু করতে হবে, বকেয়া টাকা দিতে হবে, যারা কাজ চাইছে তাদের কাজ দিতে হবে, তাহলে একই ইস্যু, একই মামলা হবে। তো মামলাটা যেহেতু স্টার্ট হয়েছে, আমরা মামলাটা লড়ে যাচ্ছি। আমরা বললাম আপনারা লড়ে যান, আমরা ময়দানে লড়ে যাচ্ছি, আমরা মানুষকে নিয়ে লড়ছি, আপনি আইনটা অন্তত দেখুন। যারা মামলা করেছে আমরা ওদের এই মামলাকে সাপোর্ট করছি, আমরা সহমত পোষণ করছি। ওরা না করলে আমরাই মামলাটা শুরু করতাম। ভালো হয়েছে ওরা করেছে, কিন্তু মামলাটা আপনারা দেখে দিন বলে মামলাটা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একেবারে গ্রাসরুট লেভেলে লড়াইটা শুরু করেছি। দেখেছেন, একবার বুথে গিয়ে, পাড়ায় গিয়ে, পঞ্চায়েতে ডেপুটেশন, ব্লকে ডেপুটেশন, তারপরে গোটা রাজ্যে মিটিং মিছিল করে শেষ পর্যন্ত কলকাতার মহানগরীতে আপনার ব্রিগেড সমাবেশ হয়েছে। ফলে এই যে বিরাট আন্দোলন হয়েছে, গরিবদের ঐক্যবদ্ধ আন্দোলন, গরিবদের জোট, এই আন্দোলনের ফসল আজকের হাইকোর্টের এই রায়। হাইকোর্টের রায় আদায় করে নিতে গেলে যে মাঠে নেমে লড়াইটা করতে হয়, সেটা আজকের এই হাইকোর্টের রায় আরেকবার প্রমাণ করল। শুধু কোর্ট দিয়ে হবে না, মাঠেও লড়তে হবে। শুধু মাঠের লড়াইটা বাধ্য করে মানুষের স্বার্থে সেই আইন প্রয়োগ করতে। সেই জন্য আমাদের রাজ্যের যা চেহারা, যেভাবে ফুটে উঠেছে গরিবদের মধ্যে, কোর্টও সেটাকে অনুধাবনের মধ্যে নিয়ে এসেছে। যেভাবে চলতে পারে না, গরিবদের যে আইন, সেই আইনকে এভাবে সরকার কিছু দুষ্কৃতিকারীকে সাপোর্ট দেওয়ার জন্য, রক্ষা করার জন্য গোটা রাজ্যে গরিব মানুষের এই অধিকার কেড়ে নিতে পারে না। তাই আজকে রায় দিয়েছে, বলেছে 1 আগস্ট থেকে তাদের কাজ শুরু করতে হবে। জানি না এরা কাজ করবে কিনা, তবে কাজ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমাদের আন্দোলন ছিল, থাকবে। কাজ শুরু করতে হবে, ওই কাজে 200 দিন করার ব্যবস্থা করতে হবে। এবং মজুরিটা ওই রকম, জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, আর তুমি 100 দিনের কাজের টাকায় মজুরি বাড়াতে পারো না। একজন কৃষক 350-400 টাকা মজুরি দেয়, আর তোমার আইন আছে, টাকা আছে, সব আছে, তারপরেও তুমি 250 টাকায় কাজ করাবে? এটা হতে পারে? সুতরাং 600 টাকা মজুরি দিতে হবে। কারণ 600 টাকা মজুরি হলে কি দাঁড়াবে আমাদের রাজ্যে? দেখুন, একটা প্রকল্প কিভাবে একটা সমাজটাকে টিকিয়ে রাখতে পারে। 100 দিনের কাজে যদি আমি 200 দিন করতে পারি ওটা, আর 600 টাকা মজুরি দিতে পারি, তাহলে 1,20,000 টাকা তারা পেতে পারে। তাহলে বাড়িতে বসেই সেটা হতে পারে। ওদের কি ভিন রাজ্যে যেতে হয় না? শুধু সরকারের একটা সদিচ্ছা, আর কিছু না। সরকারের একটা ইচ্ছে থাকবে যে হ্যাঁ এটা হোক, তাহলে বরাদ্দ থাকলো, সরকারের ইচ্ছে থাকলে এই লোকগুলো কাজ পেয়ে যেতে পারে। 1,20,000 টাকা এই প্রকল্প থেকে, আর মাঠে ময়দানে যা কাজ হচ্ছে চাষে এবং ধান কাটায় অন্যান্য সময়, সেখানে আরও 20-50 টাকা তার রোজগার করবে। 2 লক্ষ টাকা কিন্তু একটা পরিবার রাজ্যে থেকে, এলাকায় থেকে ইনকাম করতে পারে। তাহলে একটা পরিবার যদি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারে, আজকের পরিবারগুলো কী অবস্থা আছে? একান্নবর্তী পরিবার নেই, ভাঙতে ভাঙতে ছোট হয়েছে। ভোগবাদ তাই সেই জায়গায় নিয়ে যাচ্ছে, বর্তমান নয়া উদার অর্থনীতি সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে পরিবারগুলো ভেঙেছে। তা ছোট পরিবারে 2 লক্ষ টাকা রোজগার হলে তাদেরকে ভিন রাজ্যে যেতে হয়? তাহলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমে যাবে। শুধু পরিযায়ী শ্রমিক না, এই কাজটা ঠিকঠাক হলে স্কুলগুলোও ঠিকঠাক চলবে। আজকে পড়াশোনা একটা অনিশ্চিত জায়গায় চলে গেছে। তাহলে 100 দিনে কাজটা ঠিকঠাক থাকলে গরিবের ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারত। আবার গ্রামের দিকে খোঁজ নিন, কম ওজনের সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে, কম ওজনের সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে 100 দিনের কাজটা কত দিক মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। সেই জন্য 100 দিনের কাজের বিকল্প এর আগেও ছিল না, আজও নেই। সেই জন্য আমরা 100 দিনের কাজটাকে আমরা লড়ে যাচ্ছি। এখন বলছি অনতি বিলম্বে শুরু করতে হবে। কেন কোর্টকে আজকে বলতে হচ্ছে? আত্মসম্মান বোধ নেই গভর্নমেন্টের, না রাজ্য সরকারের, না দিল্লি সরকারের। গরিবদের একটা আইন থাকা সত্ত্বেও তুমি এইভাবে আইনটাকে অবহেলা করছো, কোর্টে ধাক্কা খাচ্ছ।
দিল্লিও ধাক্কা খাচ্ছে, এরাও ধাক্কা খাচ্ছে। তো এইরকম আমাদের স্বাধীনতার পরে এই খারাপ অবস্থা আমরা এর আগে দেখিনি, এখন দেখতে হচ্ছে। সেই জন্যে কোর্ট যে রায় দিয়েছে এই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি। যারা মানে মামলা করেছে, ক্ষেতমজুর সমিতি করে ওরা, ওদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে ওরাও গরিবদের পক্ষে আছে, আর আমরা তো সারা দেশ জুড়ে গরিবদের পক্ষে আছি। ওরা একটা এলাকায় হলেও তো গরিবদের পক্ষ হয়ে লড়ছে ওরা। ফলে কোর্টের এই রায় আগামী দিনে গরিবদের এই স্বার্থকে অনেকটা পূরণ করতে পারবে, যদি দুই সরকারের হুঁশ ফেরে। আর হুঁশ যদি না ফেরে, রাজ্যের মানুষ হুঁশ ফিরিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে আজকের পঞ্চায়েতে যাচ্ছে। পঞ্চায়েতের লোকজন, পঞ্চায়েতের প্রধানরা পালাচ্ছে, বিডিও পালাচ্ছে, গরিবদের কথা শুনতে সাহস পাচ্ছে না। কি উত্তর দেবে? ওরা তো কাজ চাইবে, উত্তর দেওয়ার জায়গা নেই। আজকে গোটা রাজ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষের কথা শুনতে ভয় পাচ্ছে ওরা। সন্দেশখালী কি ধীরে ধীরে তবে বামেদের দিকে ঝুঁকতে শুরু করেছে? এই সময়কালের মধ্যে যদি আপনি দেখেন, সন্দেশখালীতে এই গত 16 তারিখে যে ঘটনা ঘটে গেল, ফলে এত লোক যে এই সময় মানে তাদের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আসতে পারে, সেটাও আমরা মানুষের কাছ থেকে শিখছি। আমাদের অ্যাজাম্পশনের বাইরে, আমাদের ধারণার বাইরে। আমরা যা ভেবেছিলাম তার অনেক বেশি লোকজন ঘর থেকে বেরিয়ে এসেছে। মানুষ এখন এই অন্যায়ের প্রতিবাদ করতে চাইছে এবং নিজের অধিকারটাকে বুঝে নিতে চাইছে। তাই মানুষ ঘর থেকে বেরিয়েছে, মা বোনেরা সহ, বিডিওর কাছে জবাব চাইতে। বিডিওকে জিজ্ঞেস করতে গেছে যে তোমাকে বলতে হবে, আমি তো আগের বার এসেছিলাম, দরখাস্ত জমা দিয়ে গেছি, আমি খোলা আকাশের নিচে তিরপলের উপরে ভিতরে থাকি, ঘরটা নেই কেন, আমি কেন টাকা পেলাম না, জিজ্ঞেস করার জন্য এসেছিল। কতদিন আমি না খেয়ে থাকবো, কাজ নেই কেন, আমার বকেয়া টাকা পড়ে আছে, সে টাকা পাবো কি না। বামফ্রন্টের সময় প্রপলাল তৈরি হয়েছিল, প্রপলাল বলে একটা প্রকল্প চালু হয়েছিল। 10 টাকা গরিবরা দিত আর 10 টাকা সরকার দিত। ওর নামে 20 টাকা জমা হতো। 60 বছর বয়স হলে সেটা সুদ সমেত তাদের ফেরত পাওয়ার কথা। এই সমস্ত টাকা ম্যাচুরিটি হয়েছে, প্রত্যেকটা ব্লকে ব্লকে পড়ে আছে, জেলায় জেলায় পড়ে আছে। সন্দেশখালীর মা বোনেরা জিজ্ঞেস করার জন্য এসেছিল, ভিডিও ভয়ে পালিয়ে গেল। এই চিত্র সর্বত্রই। সেই জন্য সন্দেশখালীর চিত্র দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীর কানমারিতে সভা করেছে এবং হিন্দুদেরকে কিভাবে একজোট করার জন্য উৎসাহ দেওয়ার চেষ্টা করেছে। সন্দেশখালীর মানুষ হিন্দু মুসলমান বোঝে না। সন্দেশখালীর মানুষ ওরা সবাই এক, সকলে মিলে তেভাগার লড়াই করেছে, সকলে মিলে পাট্টা জমি বিলি করেছে, সকলে মিলে 13টা নদী 9টা দ্বীপ এলাকায় ডেভেলপমেন্ট করেছে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ছোট থেকে বড় হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই হিন্দু মুসলমান করা যাবে না সন্দেশখালীকে। তার বার্তা দেওয়ার জন্যই কিন্তু সন্দেশখালীতে মানুষ আস্তে আস্তে বাড়ছে। পরিবর্তনের হাওয়া কিন্তু বওয়া শুরু করেছে সন্দেশখালী। বিডিও অফিস ঘেরাও থেকে সাধারণ মানুষের জন্য দাবি তুলে সোচ্চার হওয়া, সার্বিকভাবে এই আন্দোলন বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলবে? গরিব মানুষ কিন্তু তার অধিকার বুঝে নেওয়ার জন্য ঘর থেকে বেরোচ্ছে। গরিব মানুষ যদি তার অধিকার বুঝে নেওয়ার জন্য জোট বাঁধে, তাহলে এমন কোনো শক্তি থাকবে না যে শক্তি তাদেরকে রদ করতে পারে। এটাই হচ্ছে ইতিহাস। গরিব হচ্ছে একমাত্র বড় অস্ত্র। বিজেপি তৃণমূল ভয় হচ্ছে গরিবরা। সেই জন্য গরিবদের জোট যত বাড়ছে, ওদের আতঙ্ক তত বাড়ছে। সেজন্য ওরা এগুলোকে আটকানোর চেষ্টা করছে। আমার বিশ্বাস, আমাদের রাজ্যে গরিব মানুষ যেভাবে গ্রাম বাংলায় অন্তত জাগরণ তৈরি হচ্ছে, এই জাগরণ আগামী দিনে মমতা ব্যানার্জিরা ঠেকিয়ে রাখতে পারবে না। যার জন্যে ওরা দুজনে মিলে চেষ্টা করছে, তৃণমূল বিজেপি ওরা দুজনে মিলে গোপনে চেষ্টা করছে কিভাবে তারা টিকে থাকবে। কিন্তু এটা পরিষ্কার বার্তা দিচ্ছে আমাদের রাজ্যের খেটে খাওয়া অংশের মানুষ যে ওরা তৃণমূল বিজেপি যে বাইনারি করে আমাদের কাছে ভোট লুট করে নেয়, সেটা আমাদেরকে বলতে হচ্ছে না। মানুষ তার কাজের নিরিখে, মানুষ তার আন্দোলনে এসে নিজের অভিজ্ঞতা বিনিময় করে তৃণমূল বিজেপিকে আইডেন্টিফাই করছে।
এইটা হচ্ছে গরিব মানুষের জয়ের একটা রাস্তা খুলে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি আগামী দিন কিন্তু বড় বিপদ তৃণমূল আর বিজেপি, বামপন্থা কিন্তু উত্তরণের পথে।